পাকিস্তানি উগ্রপন্থীরা যেরকমভাবে আমাদের দেশের 28 জন নাগরিককে হত্যা করলো পেহেলগাঁওতে, তা শুধু নিন্দা বা ধিক্কার জানিয়ে থেমে থাকতে পারছি না। ভারত সরকারের কাছে অনুরোধ করব যে তাদেরকে খুঁজে বের করে যেন তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয় এবং প্রয়োজন করলে তার ভিডিও রেকর্ড করে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়, যে এরপরে যদি কোনো রকম সন্ত্রাসবাদী হামলা হয় ভারতের মাটিতে, তাহলে ঠিক এইভাবেই সেই সন্ত্রাসবাদীদের শাস্তি দেওয়া হবে। এবং আরেকটা জিনিসও মনে করি যে পাকিস্তানকেও এবারে যোগ্য জবাব দেওয়ার সময় এসছে। শুধুমাত্র একটা বা দুটো বম ফেললে চলবে না, পাকিস্তানকে ভালো রকমভাবে মুখোমুখি দাঁড়িয়ে শিক্ষা দিতে হবে। আপনারা নিজেদের অভিজ্ঞতা থেকেই জানেন যে আজকের দিনের বেশিরভাগ ট্রাভেল ব্লগগুলোই হলো আসলে একটা প্রমোশনাল ভিডিও, তা সে কোনো হোমস্টের হোক বা কোনো ট্রাভেল এজেন্সির। আমরা আমাদের চ্যানেলে ঠিক করেছি যে আমরা কখনোই কোনো রকম প্রমোশনাল কন্টেন্ট বা প্রমোশনাল ভিডিও তৈরি করব না, যাতে আমাদের কন্টেন্ট হতে পারে 100% অনেস্ট এবং সেটা সত্যিকারের আপনার উপকারে লাগে। ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই কিউআর কোডে স্ক্যান করে আমাদেরকে আপনাদের যেটা সম্ভব সাহায্য পাঠাবেন, যাতে আমরা বাংলা ট্রাভেল ব্লগে প্রথম ক্রাউড ফান্ডেড চ্যানেল হয়ে উঠতে পারি। আশা করব আপনারা আমাদের পাশে দাঁড়াবেন, যাতে আমরা 100% অনেস্ট কন্টেন্ট তৈরি করতে পারি এবং কখনোই আমাদের নুন খেয়ে গুণ না গাইতে হয়। এর আগের ভিডিওতে দেখেছেন যে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে বড়জাগুলি হয়ে আমরা NH-34 উঠেছিলাম। আজকে আমরা ভাবলাম যে আমরা বারাসত দিয়ে স্ট্রেট NH-34 উঠবো। একটু ওয়াচফুল থাকবেন, বিশেষ করে যেখানে সিঙ্গেল লেন সেখানে কি হচ্ছে, উল্টো দিকের গাড়ি তো প্রচুর জোরে আসে, আর লরি টরিগুলো কি একদম আপনার চোখে আলো মেরে আসবে। একটু সাবধানে আসবেন, বিশেষ করে রাত্রিবেলা তো বটে। আজকে কিন্তু একটা মানুষকে আপনাদেরকে থ্যাঙ্কস দিতে হবে, সেটা হচ্ছে বিনোদদা। আমিও দিচ্ছি, তার কারণ বিনোদদা আজকে ক্যামেরা হ্যান্ডেল করেছেন। বিনোদদা, পারপাসটা বলে দিই সবাইকে, এবারে বলে দিই। আমরা জমি দেখতে যাচ্ছি এবারে পাহাড়ে, তাই জন্য এই পুরো সিরিজটা আপনারা দেখুন মন দিয়ে। যাদের যাদের ইচ্ছা আছে যে পাহাড়ের ছোট্ট জমি, আমরা আপনাদেরকে সেই খবরটাও দেবো যে কীরকম কী দাম হয়, কীরকম কতটা জমি লাগতে পারে, আমরাও দেখতে যাচ্ছি। আপনারাও কিন্তু সঙ্গে থাকবেন এই পুরো প্রজেক্টটায়, ঠিক আছে? তাহলে আমাদের টোটাল লাগলো সময় হচ্ছে, আমি সত্যি বলছি এটা আমার ফাস্টেস্ট শিলিগুড়িতে আসা। তার একটা বড় কারণও হচ্ছে যে আরও একটা নতুন ভিডিও, আরও একটা নতুন রোড ট্রিপ, আর আবারও যাচ্ছি আপনাদের সকলকে নিয়ে কলকাতা থেকে শিলিগুড়ি। ঘড়ির কাটায় সময় হচ্ছে এখন সন্ধ্যে 7:30, আর আমরা রয়েছি হচ্ছে এয়ারপোর্ট 1 নম্বর গেটে। 1 নম্বর থেকে অবভিয়াসলি 2.5 নম্বর গেটের দিকে এগিয়ে চলেছি। এবং প্রত্যেকবারের মতন আপনাদের কাছে এই ভিডিওটা থাকবে সমস্ত ইনফরমেশনের সাথে। এভরি 50 কিলোমিটার, প্রয়োজন পড়লে তার থেকেও কমের কিলোমিটার কতটা টাইম লাগলো তার আপডেট থাকবে, রোড কন্ডিশন কেমন সেটা বলা থাকবে, কত টাকা টোল ট্যাক্স সেটা বলা থাকবে। এবং আরেকটা বড় কথা বলে রাখি, আমার XUV 500 আর নেক্সন কোনোটাতেই কিন্তু এবার আমি জার্নি করছি না। এবার আমি জার্নি করছি আমারই এক দাদা তার গাড়িতে, এবং সেটা হচ্ছে XUV 700 অটোমেটিক ডিজেল। তো সেই গাড়িটা চালাবো এবং কেমন লাগবে সেটাও বলবো। পুরো ভিডিওটা সঙ্গে থাকুন। আপাতত রাস্তা। আজকে আপনার যেহেতু দোল, তো সেই জন্য রাস্তাঘাট না কম বেশি খালি। আমরা মোটামুটি 25 মিনিটের মধ্যে এয়ারপোর্ট থেকে বারাসত চলে এলাম। আমরা এর আগের ভিডিওতে দেখেছেন যে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে বড়জাগুলি হয়ে আমরা NH-34 উঠেছিলাম। আজকে আমরা ভাবলাম যে আমরা বারাসত দিয়ে স্ট্রেট NH-34 উঠবো। হ্যাঁ, 20-25 কিলোমিটার একটা সিঙ্গেল রোড পাবো, কিন্তু আজকে যেহেতু রাস্তাঘাট খালি থাকবে সেটা এক্সপেক্ট করছি এবং খালি পাচ্ছিও, তাই এটা না ডিস্টেন্স ওয়াইজ একটু কম হয়। এবং গুগল ম্যাপসও আমাদেরকে সেটাই দেখালো। এবং যত বড় বড় বাসগুলো যায় আপনার কলকাতা থেকে শিলিগুড়ি, সেই এসি বাস, নন এসি বাস যাই বলুন, সেই বাসও কিন্তু এই রাস্তাই ফলো করে। তো আমরাও আজকে সেই জন্য এই রাস্তা ফলো করছি। কিন্তু এমনি দিনে হলে আপনারা আমাদের আগের ভিডিওগুলো একবার দেখতে পারেন, যেখানে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরেছিলাম। এরপরে আপনাদেরকে ওই সিঙ্গেল লেনটা দেখাচ্ছি, ওইটা একটু সাবধানে সবাই চালাবেন।
এখন আমাদের মোটামুটি ধরে নিন 45 কিলোমিটারের জার্নি শেষ, আর বাজে হচ্ছে 8:30 আমরা 4 লেন হাইওয়েতে উঠে গেলাম বড়জাগুলির কাছে। বড়জাগুলি পাস করছি বেসিক্যালি এই বাইরেটাতে। ওই যে সরু রাস্তাটা ছিল, রাস্তার কন্ডিশনটা কিন্তু খুব ভালো নয়, খুব খারাপও নয়, মাঝে মাঝে রাফ প্যাচেস আছে, একটু ভাঙাচোরা রয়েছে। রাতের বেলা এলে একটু সাবধানে যাবেন। এবারে দেখুন, আমাদের এখন একটা সিস্টেম হয়েছে, আমরা না শিলিগুড়ি জেনারেলি রাত্রিবেলা ড্রাইভ করে যেতেই বেশি পছন্দ করি। কেন? রাতের বেলা রাস্তা তুলনায় খালি থাকে, টাইম অনেক কম লাগে। কিন্তু আপনারা যারা প্রথমবার যাবেন ভাববেন লং ড্রাইভে বা শিলিগুড়ি, তারা চেষ্টা করবেন দিনের দিনে ট্রাভেল করতে। ঠিক আছে, একটু রাস্তা দেখুন, তারপরে আপনাকে বিনোদদার সাথেও একটু আলাপ করিয়ে দেবো। বিনোদদা, যার গাড়িতে যাচ্ছি। আচ্ছা, আমরা কিন্তু কল্যাণীতে জাস্ট টোলটাকে ক্রস করলাম। লাস্ট টাইমও বিনোদদা 3 মাস আগেও যখন ট্রাভেল করেছি এই টোলটা চালু ছিল না। আচ্ছা, এবারে আলাপ করাই, এটা হচ্ছে বিনোদদা। বিনোদদার সাথে আমার পরিচয় কি করে সেটা বিনোদদাই বলুন, তারপরে আমি এখনকার সম্পর্কটা বলছি। এই আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমেই পরিচয়। বিনোদদা অ্যাকচুয়ালি আমার ভিডিও দেখেন, তারপরে বিনোদদা আমাকে মেসেজ করেন, তারপরে জানা যায় যে বিনোদদার বাড়ি যেখানে আমার কলেজ সেই একই জায়গায়, মানে 200 মিটার এদিক ওদিকে। তারপরে সেই থেকে সম্পর্ক শুরু। বিনোদদা, পারপাসটা বলে দিই সবাইকে, এবারে বলে দিই। আমার আর বিনোদদার দুজনেরই খুব শখ জীবনে যে আমরা পাহাড়ে বাড়ি করে থাকবো একটা সময়, যদি পার্মানেন্টলি নাও থাকতে পারি এখন, পরে কখনো থাকবো। আমাদের আরেকজন দাদা অজয় দা, সেও চ্যানেলের থ্রু দিয়ে বন্ধুত্ব। আমাদের ওই সিওসিবি, যেটা কার ওনার্স ক্লাব বেঙ্গল, আমরা সবাই মেম্বার তার। তো অজয় দারও আসার কথা ছিল, অজয় দা বেচারা আসতে পারেনি। তবে যাই হোক, আমরা জমি দেখতে যাচ্ছি এবারে পাহাড়ে। তাই জন্য এই পুরো সিরিজটা আপনারা দেখুন মন দিয়ে। যাদের যাদের ইচ্ছে আছে যে পাহাড়ের ছোট্ট জমি, আমরা আপনাদেরকে সেই খবরটাও দেবো যে কীরকম কী দাম হয়, কীরকম কতটা কী জমি লাগতে পারে, আমরাও দেখতে যাচ্ছি। আপনারাও কিন্তু সঙ্গে থাকবেন এই পুরো প্রজেক্টটায়। সব রকম ডিটেলস, সব ডিটেলস দিয়ে দেবো। কেন, দামটাও তো মধ্যবিত্তের কাছে খুব ইম্পর্টেন্ট। দাম, জমির কি চরিত্র, ওখানে কাগজপত্র কি হয়, লিজে নিতে হয় না কেনা যায়, এগুলো অনেকগুলো প্রশ্ন আছে। সব থাকবে, এই পুরো সিরিজটা জমে যাবে। আমরা একটু চা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে আবার জার্নি শুরু। এবার আমি চালাবো। আপনি কি আমার সাথে লং ড্রাইভে যেতে চান? সেক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি, আমাদের একটা কার ওনার্স গ্রুপ রয়েছে। আমরা অনেকগুলো গাড়ি মিলে একসাথে মাঝে মাঝেই লং ড্রাইভে বেরিয়ে পড়ি। কিন্তু শর্ত দুটো, এক হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে আপনাকে ট্রাভেল করতে হবে, আর দ্বিতীয়, আপনি কোনোভাবেই ইনটক্সিকেটেড অবস্থায় কিন্তু গাড়ি চালাতে পারবেন না। আর আরেকটা জিনিসও বলে রাখি, এক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জেস নেই, বা আমাদের যে গ্রুপ রয়েছে বা ক্লাব রয়েছে যাই বলুন, সেক্ষেত্রে কোনো মেম্বারশিপ চার্জেসই নেই। আমরা আপাতত চলে এলাম হচ্ছে কৃষ্ণনগর। সময় এখন রাত্রিবেলা 9:30। তো কম বেশি কিন্তু 105-110 কিলোমিটার মতন আমরা ট্রাভেল করে নিয়েছি এয়ারপোর্ট থেকে। হ্যাঁ, এই দিকে রাস্তা কিন্তু খুব ভালো, মানে ওই সিঙ্গেল লেনের পরে যেই মুহূর্তে আপনি পড়বেন, একদম মাখনের মতন রাস্তা, কোনো চাপ নেই। ওই 105 টাকার একটা টোল বাদ দিয়ে এখন অবধি কৃষ্ণনগর অবধি টোল আসেনি। এরপরে একটু বাদে একটা টোল আছে, এখান থেকে না বহরমপুর অবধি ঠিক আছে। বহরমপুরের আশপাশ দিয়ে বেশ কিছুটা আবার সিঙ্গেল লেন। তো যা হবে আপনাদের সাথে তো শেয়ার করবই। আর জমির ক্ষেত্রে আপনাদেরকে একটা দুটো কথা বলি। আমাদের খুব ইচ্ছে আছে যে পাহাড়ে না কোনো একটা অফবিট গ্রাম, কিন্তু যেখানে প্রপার পিচের রাস্তা আছে, সেই রকম জায়গা, যাতে কমিউনিকেশনটা খুব টাফ না হয়। জলের অ্যাভেলেবিলিটি খুব ইম্পর্টেন্ট, কারণ পাহাড়ে অনেক জায়গায় তো জলের প্রবলেম, সেইটা যাতে ঠিকঠাক হয়। আর হচ্ছে যে কম বেশি
পাড়াটা যেন মানে পাহাড়েও তো পাড়াই হয়, পাড়াটা যেন একটু ঠিকঠাক স্ট্যান্ডার্ড পাড়া হয়। আমাদের তো ব্যবসা হোমস্টে এইগুলো প্ল্যান নয়। ভিউটা ভালো হবে, পাহাড় কাঞ্চনজঙ্ঘাটা একটু দেখা যাবে, একটু জঙ্গল জঙ্গল থাকবে, ওই আর কি বেসিক মধ্যবিত্ত বাঙালির শখ যা হয়। আবার রাস্তা দেখুন, আজকে সেকেন্ড টোলটা আমরা ক্রস করে গেলাম এবং কম বেশি এসে গেছি আমরা ধরে চলুন 130 কিলোমিটার মতন। আর এখন বাজে হচ্ছে 9:54। ঠিকই আছে, রাস্তা আমি যতটা খালি ভেবেছিলাম ততটা খালি কিন্তু নেই। মানে প্রচুর মানুষ আজকাল হাইওয়েতে আসেন, আর গাড়ির সংখ্যা তো বাড়ছে, সেই অনুযায়ী রাস্তাগুলো তো চওড়া নয়। মানে ধরুন এগুলো 4 লেন হাইওয়ে। আমরা যখন ছোট স্কুলে পড়ি তখন অটল বিহারী বাজপেয়ী গোল্ডেন ট্রায়াঙ্গেল ওটা চালু করেন, তখন বলা হয় যে 4 লেন হাইওয়েজ আর দ্য নিড অফ দ্য আওয়ার। সেটা ছিল 2002-04 সাল। 2024-25 সালেও কিন্তু ওই 4 লেন হাইওয়েতেই আমরা আটকে আছি। কিন্তু গাড়ির সংখ্যা প্রচুর প্রচুর বেড়ে গেছে। আরও বড় রাস্তা দরকার, আরও বেটার ইনফ্রাস্ট্রাকচার দরকার, কেন ভারত কিন্তু বাড়ছে, রাস্তা তার লাইফ লাইন। আমরা একটু চা খেয়ে নিই, চা খেয়ে আবার রাস্তা, আবার গল্প, আবার বেড়াতে যাওয়া। আমরা তো আবার চলা শুরু করে দিয়েছি, আপনারা সেটা রাস্তা কিছুক্ষণ দেখেই বুঝেছেন। এইখান থেকে বহরমপুর অবধি আমাদের নেক্সট স্টপ আমরা দেবো ঠিক করেছি বহরমপুর পার করে পাপ্পুদা ধাবায়। পাপ্পুদা ধাবার খাওয়া দাওয়াটা ভালো লাগে আমার, তাই জন্য ওখানে থামবো। এই রাস্তাটা জানেন তো মাঝে মাঝেই হচ্ছে সিঙ্গেল লেন, খুব লম্বা যে সিঙ্গেল লেন তা না, হয়তো 500 মিটার 1 কিলোমিটার, কিন্তু বারবার ওই সিঙ্গেল লেন আর 4 লেন হাইওয়ে মিলিয়ে মিশিয়ে আসবে। তাই একটু ওয়াচফুল থাকবেন, বিশেষ করে যেখানে সিঙ্গেল লেন সেখানে কি হচ্ছে উল্টো দিকের গাড়ি তো প্রচুর জোরে আসে, আর লরি টরিগুলো কি একদম আপনার চোখে আলো মেরে আসবে। একটু সাবধানে আসবেন, বিশেষ করে রাত্রিবেলা তো বটেই। আজকে কিন্তু যতক্ষণ আমি চালাচ্ছি, আজকে কিন্তু একটা মানুষকে আপনাদেরকে থ্যাঙ্কস দিতে হবে, সেটা হচ্ছে বিনোদদা। আমিও দিচ্ছি, তার কারণ বিনোদদা আজকে ক্যামেরা হ্যান্ডেল করেছেন। এবারে বিনোদদা এইসব জিনিসের মানে লোক নন। জেনারেলি আমি গাড়ি চালাই, আমার পাশে বেদান্তিকা থাকে। দাদা, বেদান্তিকার কাজটা, ক্যামেরাম্যানের কাজটা আজকে আপনি করছেন। সত্যি কথা, মানে বিনোদদা এটা না করলে, মানে না করলে দুটোর একটা হতো। একটা হচ্ছে হয় বিনোদদাকে পুরোটা চালাতে হতো, আমি তাহলে ভিডিও করতাম, আর নাহলে ভিডিওটাই আজকে আসতো না। তো বিনোদার জন্য একটা মানে থামস আপ কমেন্ট করে দিন একটুখানি প্লিজ। রাস্তা কিন্তু যেরকম বললাম, কখনো 4 লেন কখনো সিঙ্গেল লেন মিলিয়ে মিশিয়ে চলছে, রাস্তার কন্ডিশন খুব খারাপ নয়।
এখন রাত্রিবেলা 11:10 আর আমরা পৌঁছে গেলাম হচ্ছে পাপ্পুদা ধাবা। পাপ্পুদা ধাবাতে দেখুন, আমার যতগুলো কলকাতা শিলিগুড়ি ভিডিও আপনারা দেখেছেন 5টা 6টা 7টা, বেশিরভাগগুলোতেই পাপ্পুদা ধাবাতে স্টপ পেয়েছেন। তার কারণ হচ্ছে এখানকার খাবারটা আমার ভালো লাগে, অ্যাম্বিয়েন্সটাও ঠিকঠাক লাগে, প্লাস আমি তো বেশিরভাগ সময় দেখুন ফ্যামিলি নিয়ে আসি, বেশিরভাগ সময় না মানে প্রত্যেকবারই, এবারেই যা আসিনি, এই জায়গাটা আমার সেফ লাগে, ওইটা খুব ইম্পর্টেন্ট। এবং দেখুন প্রচুর গাড়ি, এবং সব লোকাল গাড়ি, কলকাতা থেকেও যারা গাড়ি নিয়ে আসে তারাও এখানে থামে। আর এখন আমাদের চ্যানেলের থ্রু দিয়ে তৈরি হওয়া যে কার ওনার্স ক্লাব বেঙ্গল আছে না, আমাদের বেশিরভাগ সময় অভ্যেস হয়ে গেছে 8টা 10টা 12টা গাড়ি একসাথে যাওয়া, তাদের তো আরও বেশি সেফ লাগে। জায়গাটা ভালো হলেও ভালো লাগে, খাওয়াটা ভালোই, খারাপ নয়, এবং কি বলুন তো খুব দাম নয়, মানে ধরুন 1 প্লেট তরকা রুটি আপনার 70-80 টাকায় হয়ে যাবে, এটাও তো ম্যাটার করে। রাস্তাতেই যদি আমি 500 টাকার খাই, তাহলে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে কি ঘুরবো, খেয়ে নিই একটুখানি। কলকাতা থেকে কম বেশি 285 কিলোমিটার, 285 কিলোমিটার্সের জার্নি শেষ। আপাতত বাজে হচ্ছে রাত্রি 1:03 এবং আমরা পৌঁছে গেলাম হচ্ছে ফারাক্কাতে। আপনাদেরকে পাপ্পুদা ধাবা থেকে ফারাক্কা অবধি রাস্তার একটুখানি একটা আইডিয়া দিয়ে দিই, তারপরে ফারাক্কা ব্যারেজটা দেখাচ্ছি। এই যে পার্টটা, এই পার্টে একটা টোল প্লাজা আছে যেটা দেখলেন, তার বাইরে রাস্তার কন্ডিশন না জায়গায় জায়গায় একটু ভাঙা ভাঙা, মানে কি বলবো, প্যাচ ওয়ার্ক করেছে, সেগুলো আবার উঠে গেছে, যেরকম হয় আর কি, দ্যাটস ইট। তার বাইরে রাত্রিবেলা এলে জেনারেলি এই প্যাচগুলো খালিই পাবেন। আমি আশা করছি এরপরে মালদা যখন যাব, মালদাও খালি খালিই পাবো। কিন্তু মালদাতে আমার একটা ভাবনা আছে, এখন যেহেতু রমজান মাসও চলছে, মালদার কালিয়াচকের ওখানে ওই রাত্রি 3টের দিক থেকে একটা বাজার বসে। আর আমি জানি না যে, আমরা মনে হচ্ছে 3টের অনেক আগেই মালদা ক্রস করে বেরিয়ে যাব, কিন্তু সেইটা যদি এখন মার্কেটটা যদি সারা রাত চলে, আই ডোন্ট নো, আপনারা জানতে পারবেন, আমিও জানতে পারবো। সামনে ফারাক্কা ব্যারেজ। বিশ্বাস করুন, প্রথমবার যখন কলকাতা থেকে শিলিগুড়ি নিজের গাড়ি নিয়ে এসেছিলাম, সবচেয়ে উন্মুখ ছিলাম ফারাক্কা ব্যারেজটা ক্রস করব গাড়ি নিয়ে। ছোটোবেলা থেকে ট্রেনে জার্নি করে বড় হয়েছি, এবং ফারাক্কা ব্যারেজ একটা খুব অ্যাট্রাকশনের জায়গা ছিল। আপাতত সেটা গাড়িতে, আপনাদের সামনে ফারাক্কা ব্যারেজ।
রাত্রিবেলা এখনও 2টো বাজেনি, 1:45 মতন বাজে, 1:47। আর আমরা পৌঁছে গেছি হচ্ছে মালদা রেস্টুরেন্টে। পারদেশি ধাবাটা জানেন তো এখন রাত্রিবেলা কিন্তু বন্ধ থাকে। আগে একটা সময় ছিল পারদেশি ধাবা সারা রাত্রি খোলা থাকতো, এখন কিন্তু 12টা 12:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। তাই এই মালদা রেস্টুরেন্টটা হচ্ছে পারদেশি ধাবা থেকে আপনার চালালে 1 থেকে 1.5 কিলোমিটার। রাস্তাটা তো একদম খালি থাকে, কোনো চাপ নেই। এটা সারা রাত্রি খোলা থাকে, ওই চা কফি পাবেন। দেখুন আমি কোনোদিন কোনো খাবার খেয়ে দেখিনি, তাই ভালো খারাপ বলতে পারবো না। চাটা খেয়েছি, খুব বেশি মিষ্টি দেয়, একটু বলে দেবেন আলাদা করে যে একটু কম মিষ্টি দিতে, নাহলে আগের বার আমরা খেয়েছিলাম ভয়ঙ্কর মিষ্টি দিয়েছিল, ফেলে দিয়ে যেতে হয়েছিল অলমোস্ট। ব্যাস কি আর কি, মালদা মানে তো হাফওয়ে হয়ে গেল। ভালোই আছে, আজকে তো আমি আর বিনোদা দুজনে মিলে চালাচ্ছি, কোনো কষ্টই হচ্ছে না, কোনো কষ্ট হচ্ছে না। আমাদের চ্যানেলের মাধ্যমে তৈরি হওয়া কার ওনার্স ক্লাব বেঙ্গল এবং তার ট্রিপের ব্যাপারে আপনারা অনেকেই জানেন, এবং আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমাদের যাদের কাছে গাড়ি নেই তারা কি তাহলে আমরা একসাথে কোথাও বেড়াতে যেতে কখনো পারবো না? সেক্ষেত্রে আপনাদেরকে বলি, আমাদের চ্যানেল একটা ট্রাভেলার্স ক্লাব চালু করছে। আমরা বছরে বেশ কয়েকটা ছোট বড় ট্রিপ একসাথে অর্গানাইজ করব, এবং প্রত্যেক বারের মতন সেফটি সিকিউরিটি এটাই হবে আমাদের গ্রুপের সবচেয়ে বড় মিশন। তাই জন্য এক্ষেত্রেও ফ্যামিলি নিয়েই আপনাকে ট্রাভেল করতে হবে। আর একটা কথা আপনাদেরকে জানাই যে যদি কোনো সিঙ্গেল ওমেন থাকেন তারা নিশ্চিন্তে আমাদের সাথে যেতে পারেন। বয়স্ক মানুষ যারা আমাদের চ্যানেল দেখেন তাদেরকে বলি, আপনারাও কিন্তু নিশ্চিন্তে আমাদের এই ট্রাভেলার্স ক্লাবের সঙ্গী হতে পারেন। আমরা সূর্যাপুর টোল প্লাজা পার করে গেলাম, মানে ডালখোলা পার করে গেছি। এইবারে এখান থেকে আসবে কিষানগঞ্জ, কিষানগঞ্জের পরে হচ্ছে ইসলামপুর, ইসলামপুরের পরে হচ্ছে শিলিগুড়ি। এখন এই প্যাচটা আমি যখন ডিসেম্বরেও এসেছিলাম, ডিসেম্বর 2024, তখন এই প্যাচটা খুব খারাপ ছিল। তার ঠিক 1.5 মাস আগে এসেছিলাম নভেম্বরে একদম শুরুর দিকে, তখনও খুব খারাপ ছিল। এখন আমি জানি না কি হয়েছে, সেটাই হচ্ছে দেখার এবং সেটাই আপনাদের জানানোর। কেন এই প্যাচটা যদি খুব খারাপ থাকে তাহলে যেটা হয়, এতক্ষণ চালানোর পরে একটু তো ফ্যাটিক একটা কাজ করেই, তখন যদি ওই গাড্ডা বাঁচিয়ে বাঁচিয়ে চালাতে হয় তাহলে আরও ফ্যাটিকটা বাড়ে। একটু চা খেতে দাঁড়ালাম আমরা, একটু চা খেয়ে নিই, খেয়ে আবার রাস্তায় আসছি। ঘড়ির কাঁটায় এখন 4:10, আর আমরা পৌঁছে গেলাম হচ্ছে কিষানগঞ্জে। এই কিষানগঞ্জটা হচ্ছে বিহারে। আবার যেই আপনি কিষানগঞ্জ পেরিয়ে কিছুটা চলে যাবেন ইসলামপুরের দিকে, ওটা আবার বেঙ্গলে ঢুকে যাচ্ছে। কিষানগঞ্জ এমনিতে দেখুন জমজমাট জায়গা, কিন্তু এখানকার প্রবলেম হচ্ছে কিষানগঞ্জের আগে পরে খুব বড় বড় বাম্পার, সেগুলো একটু সাবধানে। আর বাদবাকি
অনেকের একটা ধারণা আছে যে বিহার পুলিশ হয়তো এখানে খুব বেশি চেকিং করে, মাঝে সাঝে হয়তো করে। যখন বিহারে ইলেকশন থাকে সেই টাইমে আমি একবার এসেছিলাম, প্রায় 4-4.5 বছর আগের কথা বলছি। তখন একটু গাড়ির পেছনটাকে ডিকিটা খুলে একটু চেকিং করে, তাও ফ্যামিলি দেখলে ছেড়ে দেয়। আর একটা জিনিস হচ্ছে বিহার হচ্ছে ড্রাই স্টেট, তো এইটুকুনি পার্টও কিন্তু জানবেন এটা কিন্তু বিহার প্রশাসনের আন্ডারে। তাই আপনার গাড়িতে যদি অ্যালকোহল থাকে, ইন জেনারেল কেস ধরে না, বাট চাইলে যদি হুজ্জুতি করবে ভাবে করতে পারে, সেটা একটুখানি জানিয়ে রাখলাম আপনাদেরকে। বাদবাকি আবার রাস্তা। ঘড়ির কাঁটায় বাজে এখন 5:15 সকাল, এবং আমরা কিন্তু শিলিগুড়ি শহরের আউটস্কার্টে একদম ঢুকে গেছি, বলতে পারেন শিলিগুড়ি শহরেই ঢুকে গেছি। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল লাগলো সময় হচ্ছে 10 ঘন্টার একটু কম, মানে 9 ঘন্টা 45 মিনিট। আমি সত্যি বলছি, এটা আমার ফাস্টেস্ট শিলিগুড়িতে আসা। তার একটা বড় কারণও হচ্ছে যে আমি আর দাদা বিনোদ একসাথে যেহেতু চালিয়েছি, আমরা খুব কম ব্রেক নিয়েছি। আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের কিন্তু 10.5 ঘন্টা 11 ঘন্টা নিশ্চিন্তে লাগতে পারে। দোলের দিন এসেছি বলে ট্রাফিক অনেক কম ছিল, সেটাও একটা কারণ। যদি ট্রাফিক বেশি হয় সেক্ষেত্রে 11.5 ঘন্টাও লাগতে পারে, এবং যদি দিনের বেলা ট্রাভেল করেন সেক্ষেত্রে কিন্তু যদি 13-14 ঘন্টাও লাগে অবাক হবেন না, বা নিজেকে ভাববেন না যে নিজে খুব খারাপ ড্রাইভার, কোনোটাই নয়। আর স্পিড এই পুরো রাস্তার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে নিজে যেটাতে কমফোর্টেবল সেই স্পিডে চালান। রাস্তা কিন্তু ডালখোলার পর থেকে শিলিগুড়ি অবধি জায়গায় জায়গায় খুব খারাপ, মানে যথেষ্ট পরিমাণে খারাপ। টোল দেওয়ার পরে এরকম রাস্তা একদমই অ্যাকসেপ্টেবলও নয়, এক্সপেক্টেডও নয়। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, আর পরের ভিডিওতে থাকবে আমরা পাহাড়ের কোন ডেস্টিনেশনে পৌঁছে যাব, এবং বলেইছি রিজনটা এবারে জমির খোঁজে পাহাড়ে। তো আশা করি পেয়ে যাব, কি বলেন? মানে পেয়ে গেলেই যে কালকেই কিনে নিয়ে চলে যাব সেরকম তো নয় ব্যাপারটা। কাগজপত্র নিতে হবে, ভেরিফিকেশনে দিতে হবে, অনেকগুলো ব্যাপার আছে, সেগুলো বিনোদদা জানেন বেটার, সেগুলো বিনোদদা দেখবে। আর চলুন তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আপনাদের সকলের সাথে। টাটা। আমরা আমাদের চ্যানেলে মনে করি যে ধর্ষণ যেখানেই হোক, যখনই হোক, যার সাথেই হোক, যেই করুক, ধর্ষকের একটাই শাস্তি হওয়া উচিত, সেটা হচ্ছে ফাঁসি।